বিদায় মনে করেন প্রতিদিন হলো যে রাত 3টায় উঠায়, একজন একজন করে নেয় আর জিজ্ঞেস করে আর পিটায় টাকা দেয়। হ্যাঁ, কেউ সারি উড়ে হেলাইতে আছে, কেউ উড়ে হেলাইতে আছে, ভয়াবহ অবস্থা। আসসালামু আলাইকুম। আমার সঙ্গে উপস্থিত আছে মাদারীপুরের একটা ভাই। সে বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে কিভাবে ইতালিতে আসলো সে সম্পর্কে কিছু কথা বলবে। যারা লিবিয়া হয়ে ইতালি আসতে চাচ্ছেন তারা অনেক উপকারে আসবে আশা করি। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? একটু ভালো আছি ভাই। বর্তমান তো অবস্থান করছেন ইতালিতে ভাই? হ্যাঁ জি। যাক আলহামদুলিল্লাহ আর কি। তো আপনি কিভাবে বাংলাদেশ থেকে প্লাস লিবিয়া আসলেন, লিবিয়া হতে কিভাবে ইতালি আসলেন সে সম্পর্কে একটু কথা বলেন বিস্তারিত একটু দর্শকের উদ্দেশ্যে বলুন। আমি মাদারীপুর আমাদের পাশের গ্রামে কালীবাজার, ওখানে দালাল, তার নাম হলো মজ্জেম আলী। তার সাথে আমরা কথা বলি যে কিভাবে লিবিয়াতে আসা যাবে। তখন সে বললো যে ঠিক আছে আমি তোমাদের নিয়ে দেবো। কন্ট্যাক্ট করলাম 13.5 লাখ টাকা। 13.5 লাখ, ওকে ঠিক আছে। তা অর্ধেক টাকা তাকে দেব লিবিয়া আসার পরে, আর অর্ধেক ইটালি আসার পরে দেব। তখন তার কাছে পাসপোর্ট জমা দিলাম। 1 সপ্তাহ পর সে করলো, টিকিট কাটলো। টিকিট কাটলে আসলাম দুবাইতে আসার পর 1 সপ্তাহ পরে আসলাম। দুবাই আপনারা 1 সপ্তাহ ছিলেন আর কি? দুবাইতে 1 সপ্তাহ ছিলাম। তখন ওইখান থেকে আবার আসলাম মিশর। হ্যাঁ, মিশরের থেকে ওই দিন রাত্রেই আসলাম বেনগাজি থেকে। ওইখানে প্রায় সপ্তাহানি রইলাম। পর আরো কিছু দালালের বাসায় ছিলেন? দালালের বাসায় আর কি রইলাম। দালালের বাসার থেকে আরো কিছু লোকজন আসলো, আসার পর তাদের নিয়ে আসলাম ত্রিপলি আসা এক বাসায় উঠলাম। তার নাম হলো আলামিনের বাসায় উঠলাম। ওইখানে প্রায় 15 দিনের মতন থাকলাম। এর মধ্যে ওদের আর কি একটা রেট পড়ার সাথে লোক আসলাম 72 জন বিল্ডিং এ। তাই ভোর রাত্রে 3টার দিকে রেট দিল সেনাবাহিনী রেট দিল। তাই আমরা ছাদ থেকে আর কি ছাদে উপরে উঠে সিঁড়ি বাইরে ছাদে উঠে যার যার মতো আর কি লাফানোর চেষ্টা করলাম। আমি হলো ফালাইয়া পড়লাম ওই একতলা বিল্ডিং এর থেকে। ফালাই পড়ে একটা গাছের ভিতরে যা পলাই রইলাম। আর অন্যান্য লোক দল যার যার মতো পলাইলো, যার যার মতন 12 জন লোক ধরা খাইলো। তখন আমরা আবার দিন ফসা যাওয়ার পর আমরা আসলাম আবার সেই রুমে। আসার ওইখানে এক লোক ছিল, উনি গাড়িতে উঠে ওই খবর দিল। তো তা নামে একজন দালাল খবর দিলেন যে তাড়াতাড়ি গাড়ি ফেলে হেন সরাইতে হইবে, না হলে আবার ওরা নিয়ে যাবে। তখন আমাকে হামারের ক্যাম্পে নিয়ে এলো। হামারের ক্যাম্প আনলো, ওখানে প্রায় মাসখানি থাকলাম। এই ঠিকরি খালি গুলি আর ওদের যে মানে অশান্তি, এই দিক দিয়ে বোম পড়ে, ওই দিক দিয়ে গুলি পড়ে, নিরাপদ জীবনের কোনো নিরাপত্তা নাই। তখন আমাকে গেমের কথা বললো, সবাই উঠাইলো, গাড়িতে উঠাইয়া নিয়ে বেচা দিল শরীফের কাছে। শরীফ নাম করা শরীফ ওর কাছে বেচা দিল। আর মুদির হলো হাইতাম। ঠিক আছে। ওইখানে যাওয়ার পর তো ভাই সবার চেক মেক করলো, যার আসছিল সব নিয়ে গেল, পাসপোর্ট ইটি সব নিয়ে গেল। নেওয়ার পর খাসার মধ্যে বললো ক্যাম্পে বইয়া। ওই জায়গায় আপনার গেম করে বডি ফেললে তখন? হ্যাঁ, গেম করে বইয়া ফেললো। কোনো ই নাই, বের হওয়ার মতো সিস্টেম, আপনার পাসপোর্টও জমা নিয়ে ফেললো, তোমরা আপনার যে টোটাল ডকুমেন্টটা ছিল ওটা জমা নিয়ে। হ্যাঁ, সবকিছু জমা নিয়ে। আপনি চাইলেও ওই জায়গা থেকে বের হয়ে বাংলাদেশের মতো ক্ষমতা নাই। এখন ওই 2 দিন পরে মনে করেন পিডায় লোক নেয়, পিডায় টাকা দিয়ে 12.5 লাখ করে টাকা চাইতে আছে। 12.5 ফোন দিয়ে 12.5 লাখ টাকা আসা তাই আর পিডায় ভয়াবহ পিডায়। মনে করেন প্রতিদিন হলো যে রাত 3টায় উঠায়, একজন একজন করে নেয় আর জিজ্ঞেস করে আর পিডায় টাকা দেয়। হ্যাঁ, কেউ সারি উড়ে হেলাইতে আছে, কেউ উড়ে হেলাইতে আছে, ভয়াবহ অবস্থা আর কি। ভাই লিবিয়ার যে ঠিক আছে। এবার মনে করেন মার দৌড় অনেক খাইলাম। তারপর টাকা পিডানের ঠেলা 8 জনে দিয়ে দিল। টাকা 8 জনে দিয়ে দিল। তারপর আমাকে আবার যেমন তোতা যে দালাল, উনি ছিল বাংলাদেশে, উনি আবার ওই খবর পেয়ে আবার আইছে লিবিয়া এসে, উনি আমাকে আবার উদ্ধার করে নিছে। দালাল একখান ছুটাই নিছে। হ্যাঁ, ছুটাই নিছে। আবার সেই হামারের ক্যাম্পে নিল। হামারের ক্যাম্পে নেওয়ার পর ওই আমাকে যে দালাল হেকা 5.5 লাখ টাকা করে দেয়। আরো বাংলা তো গেম দিম না। ঠিক আছে। তখন আবার বাধ্যমূলক দেওয়া লাগছে, নাহলে গেম দিবে না। তখন আবার বাড়ির থেকে ফোন দিয়ে মনে করেন ওইখানে অত্যাচার যারা টাকা না দেয়, ওইখানে আরেকজন সুয়েল করে নাম আছিল, ও হলো যে টাকা না দিলে পিড়াই ভাগো,
টাকা দিয়ে না হলে পিটাইয়া আবার দিয়াম। তখন ওই 12 জনে এই আমরা সবাই টাকা পয়সা দিলাম, আবার আমাকে গেমে দিল মতন উপরে পড়তো না, আবার দূরে লয়ে গেল গেমের। মানে গেম যখন আপনার সাগর পাচ্ছেন ধরছিল, সাগর পার থেকে আবার অলরেডি আপনার মনে হয় 19 লাখ টাকা চলে গেছে, 19 লাখ চলে গেছে। তারপর সাগরের পার থেকে গিয়া আবার গেমে যে নামবো ওই সময় আর কি চারোদারে দাঁড়কে লয়ে গেছে সবাইরই, একজনও বাইরে দিতে পারে না এইখান থেকে। এটা আপনি সেনাবাহিনী আবার ধরছেন? হ্যাঁ সেনাবাহিনী ধরার পর আমাকে আবার লয়ে গেল ত্রিপুলি জেলে। ওইখানে প্রায় 22 দিন ছিলাম। মনে করেন খাওন দিত কি এত খবজা, দুপুর বেলায় দিত খবজা 2টা, রাত্রে দিত মাছরি চাউলের ভাত, মাঝে মধ্যে খবজা। ঠিক আছে, ওই চাবান যায় না আর কি, শক্ত খাওয়া যায় না। 22 দিন খাইলাম। 8-10 জন মিলে মনে একটা গাবের মধ্যে দেয়, 8-10 জন মিলে 5 জন করে আর কি দিত, 5 জন করে। ওইখানে ভাই আর ইসের কামড় উকুন আছিল একদম, উকুন তো মানে শরীরে লাগছে ভাই? শরীরে কি পুরা শরীরে কামড় দিলেই ওখানে ইয়ে দিত। একজনের মনে করেন পরিবেশ খুব খারাপ, পুরুষ লুঙ্গমঙ্গ সব গা উঠাবো অনেকের, আমি তো দেখতে ই করতে পারি নাই অনেক। তারপর বাংলাদেশ এম্বাসি আইলো, খুব কষ্ট। হ্যাঁ, বাংলাদেশ এম্বাসি সবার ছবি টবি ইটি সবকিছু নিয়ে আর কি বাংলাদেশ পাঠানোর জন্য একটা ব্যবস্থা করলো। তখন আমাকে বললো যে এই দালালে বলছিল যে তোমরা ফিঙ্গার দিও না, ছাড়াই লয়ে যাম। তা আমার ওই সহ্য হয় নাই, আমি ফিঙ্গার দিয়ে যে শরীরের কন্ডিশন, এই পরিস্থিতি না, আমি হলো যে ফিঙ্গার দিয়ে দিছি। বাংলাদেশে তখন ওই আমাকে সবাই রইলো 2টা ফ্লাইট করে বাংলাদেশে পাঠাই দিল। সেনাবাহিনী ক্যাম্পে বাংলাদেশে পাঠাই দিল, বাংলাদেশে এম্বাসির মনে করে দায়িত্ব নিয়ে এই জিনিসটা আপনাদের করলেন। ওই পরে ওই যে সেনাবাহিনী ধরছিল ওই সময় তার টাকা লাগে নাই ভাই? না, টাকা লাগে নাই। ওইখানে আর এমনি মাইরও দেয় নাই, মাইর যেটা শরীফের বাচ্চা ওই 5.5 লাখের জন্য, 5.5 লাখ, হ্যাঁ 12.5 লাখ। এরপর বাংলাদেশে আসলাম, আসার পর আমি তো আর যাম না ভাই, আমি হলো ডাইরেক্ট দালাল ডেকেছি, আমি আর যাম না। কারণ আমি যে পরিস্থিতি দেখতেছি হলো যে মানুষ যে হেয়ার কইবে না যে লিবিয়া দিয়ে আমি ইটালি যাব, তখন আমার ওগুলো যে আমি তো টাকা পয়সা ই করে লাইছি, খরচ করে লাইছি, তুমি না গেলে তুমি টাকা পাবা অর্ধেক। তখন আমরা অনেক চাপ দিছি, আবার ওই যে ওখানে চেয়ারম্যান মেম্বার আসলো এরাও অনেক চাপ দিছে যে না টাকা ফেরত দিতে হইবে। আসার সামনে কি যে আমি আগে 15 দিনের মধ্যে নেবো, যদি না নেই আমার বাড়ি গাড়ি সব আপনারা লয়ে যাইবেন। তখন সবাই বুঝাই নেই, আবার আমার পাঠানোর পরে ফিরকে আমি আর কি আসলাম। আসার পর হলো যে ওসামার ক্যাম্পে ছিলাম, ওই ক্যাম্পে আবার ডাকলো। ওসামার ক্যাম্পের থেকে আর কি আমার গেম দিল, আল্লাহ দিলে ভালোভাবে আসলাম। এরপর দুর্ঘটনাটা হয়েছে মনে করেন যেমন যে ট্রলার আসছি ওই ট্রলার ডুবে যাওয়ার অবস্থা ছিল, পানি উঠে গেছিল ভিতরে এতখানি, সবাই তো মরে যাওয়ার জন্য হলো যে সুরাক রাত করে রেডি যে না আর বাঁচবো না। তখন আল্লাহ যেভাবে আল্লাহ বাঁচাইয়া একটা বোট পাঠাই দিয়েছে, ওই বোর্ডে আমরা রিসিভ হয়েছি। আপনাদের বোর্ডে কয়জন ছিল? 82 জন লোক। 82 জন লোক ছিল আপনাদের বোর্ডে। তার মানে 82 জনই সুস্থ ছিলেন? 82 জন সুস্থ, অনেকজনের অসুস্থ ছিল। কারণ অসুস্থ তো সবাই জীবনে বাঁচবেই না, এরকম কেউ যে গুরুতর কোনো ছিল না। তখন আমরা রিসিভ হয়ে যাক আলহামদুলিল্লাহ আসলাম। সবার কাছে সবাই দোয়া করছে, আল্লাহ তাদের দোয়ার উফসিলে আমাদের এখানে নিয়ে এসেছে। পরবর্তী আর কোনো কষ্ট হয়েছিল না? পরবর্তী আর কোনো, মানে আপনার টোটাল লাগছে 19 লাখ টাকা। 19 লাখ আর পরবর্তী মানে বাংলাদেশ থেকে কি টাকা 22-23 লাখের মতন গেছে। পরবর্তী আবার টাকা? না, আর কোনো টাকা। যে আপনার যে সেনাবাহিনী যে পাঠাইলো পরবর্তী টাকা লাগে নাই? না, টাকা লাগে নাই। ওই আপনার শরীফ বেরগ আবার যে নিচে ওইখানেও লাগে নাই, ওইখানে তো আমরা ছাড়াই লয়ে গেছে। 25 লাখ লাগলো। 5 লাখ দেওয়া লাগছে যে আমার যে দালাল নিছে, ওই দালালে আবার তোতা এই জায়গা বেশি লাগছে। হ্যাঁ, ওই জায়গা লাগছে। যাক, তো যাই হোক, এখন হচ্ছে ইতালিতে আছেন আলহামদুলিল্লাহ। এখন তো বর্তমানে ক্যাম্পে আছেন, অবস্থান করছেন। তো এখন তো শুনতেছি ক্যাম্প ছেড়ে দিয়ে চলে যাবেন আর কি। তো যারা বর্তমান বাংলাদেশ হয়ে লিবিয়া আসে, লিবিয়া থেকে ইতালি আসতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে এই পথে আসা কি রকম? না ভাই, এই পথে আসাটা স্বাভাবিক না, কারণ না আসলেই ভালো হয় আর কি। কেউ যদি আসার চেষ্টা করেন তাহলে আইসেন না, কারণ এই পথটা ভয়াবহ খারাপ ভাই। লিবিয়া হলো এমন জিনিস যে দ্বিতীয় দোজখখানা, ঠিক আছে? যে যদি দোজখখানা থাকে লিবিয়ার মধ্যে, পৃথিবীতে লিবিয়া আছে। আপনারা কেউ আসেন না, আর যদি আসতে পারেন, কারণ যার আশা হলো যার গতিবেগী, ঠিক আছে? আমাদের অনেক কষ্ট হয়েছে, এই কারণে আপনাদের কাছে এটা বললাম। আপনারা এইভাবে কেউ আসেন না, পারলে অন্যভাবে আসেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন।
আচ্ছা আমি একটা কথা বলি, এর কিন্তু 25 লাখ টাকা লাগছে, সর্বপ্রথম 12.5 লাখ না 13.5 লাখ মিটেছিলেন। হ্যাঁ তাহলে পরবর্তী মনে করেন যে আপনার ধরা পড়লে কিন্তু আপনার 5 লাখও লাগতে পারে, 10 লাখও লাগতে পারে, আপনার 2বারের কাজ 3বারও ধরা খাইতে পারেন, এটা কিন্তু গ্যারান্টি নাই, কোন দালালও দিতে পারতো না ভাই। এই জন্য বলি যে আসবেন ভাই, ওই যে 13 লাখ টাকা দিয়ে আসবো, 13 লাখ টাকায় বাংলাদেশে জমায়েত হয়ে আসলেন, জন ধরবে মারধর করবে, টাকা পয়সা না দিলে কিন্তু ভাই আপনার জীবনের কিন্তু ময়া লিবিয়ার মানুষজন দেখতো না। হ্যাঁ, এরা ভাবতো আপনার টাকা আছে, তো আপনারা কি মারধর করতো পুরো আল্লাহ জানে। ওই জায়গা মনে করেন কোনো মায়া দেয় নাই ভাই, মারধর করতো দুমদার একটা। তো অবশ্যই আমি বলি যে হচ্ছে যারা আসতে চান 20-30 লাখ রেডি করে রাখবেন ইতালি আসার জন্য। আর সবচেয়ে বড় কথা ভাই, এই জায়গায় 1%ও গ্যারান্টি নাই যে আপনি বেঁচে থাকবেন। হ্যাঁ, 100%-এর মধ্যে 100%। প্রথমত গেম ঘরে কষ্ট, দ্বিতীয়ত খাওয়া দাওয়া এগুলো তো আছে, এগুলো বাদ দিলাম ভাই। সাগরে যখন আপনি গেমের জন্য রওনা দিবেন, সাগরের মধ্যে থাকবেন, ঝড়, ওই সময়টা বুঝবেন যে জীবনটা কি ভাই, জীবনের কোনো নিরাপদ নাই ভাই। হ্যাঁ, তো এই বলি ভাই, যে আসবেন তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমরা কাউকে আসতেও বলছি না, বারণও করছি না। হ্যাঁ, সেটা আপনাদের ব্যাপার। যেটুকু বলতে পারি, এ পথ ভয়াবহ, এ পথে না আসাই ভালো। তো ভাইয়ের কাছ থেকে শুনলেন একই, সে কিন্তু অনেক অসুস্থ ছিল, প্রায় 3-5-6 মাস আছে ক্যাম্পে, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। তো বুঝতেই পারছেন কি অবস্থা। তো এই জন্যই বলি ভাই, যাই করবেন ভাবে চিন্তা করেন আর কি। আর পরবর্তী আপডেট পাইতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, শরীরের যত্ন নেবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।